নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। নন্দীগ্রামের মানুষ কি বলছে আজকে আপনাদের দেখাবো না, সেটা আগামীকাল তার জন্য তোলা থাক। কিন্তু আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম আরও উড়ে গেছে। এমনিতেই রাতের ঘুম হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবার দিনের বেলায়ও তার আশ্বাস করবে, তার ভালো লাগবে না। কারণ নির্বাচন কমিশনের অফিসে আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে নির্বাচন কমিশনের সম্পর্কে এমন কিছু কিছু খবর বেরোচ্ছে যেগুলো কার্যত রটনা হলেও এই ন্যারেটিভগুলো কেন ছড়িয়ে দেওয়া হচ্ছে, কেন নির্বাচন কমিশনকে কলুষিত করা হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ আনছেন সেই অভিযোগের উৎসটা কোথায়, এই কাল্পনিক চিন্তাগুলো কারা করছে, কারা নির্বাচন কমিশনের নামে এমন এমন খবর তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিচ্ছে যাতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি কলুষিত হচ্ছে এবং নির্বাচন কমিশনকে কার্যত বিজেপির দালাল তকমা দেওয়া হচ্ছিল। এবং এবার ঘটনাটা হচ্ছে যেটা, নির্বাচন কমিশন সম্পর্কে তৃণমূল যা যা অভিযোগ আনছিল সেই অভিযোগের উৎসটা কি সেটা জানার চেষ্টা করছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। তিনি রাজ্যের নির্বাচনী আধিকারিককে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে ট্রোজান হর্স গদ্দারটাকে, কে হচ্ছে গুপ্ত চোর, কে গুপ্ত খবরগুলো অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। আসলে এগুলো তো গুপ্ত খবর নয়, কাল্পনিক কাহিনী। কিন্তু কারা তৃণমূল কংগ্রেসকে কাল্পনিক কাহিনীগুলো বলে দিচ্ছে এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা চলছিল এবং আপনারা দেখেছেন মোট 5 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে মুখ্য সহ নির্বাচনী আধিকারিক ছিলেন, আপনারা জানেন, ডেপুটি সিইও সুব্রত পাল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দপ্তরের ডেপুটি সিনিয়র সেক্রেটারি করে। এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই পদে থাকা সুপ্রিয়া দাসকে খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের অতিরিক্ত সচিব করা হয়েছে এবং যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দপ্তরের যুগ্ম সচিব করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব রাহুল নাথকে আপনারা জানেন যে সুব্রত পালের জায়গায় অর্থাৎ মুখ্য নির্বাচনী কার্যালয়ের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে আনা হয়েছে। তাহলে বুঝতে পারলেন তো যে ভেতরের খবরগুলো কারা পৌঁছে দিচ্ছিল তৃণমূল শিবিরে, কারা গুপ্ত চোর বৃত্তি করছিল। এবং দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যেমন পুলিশ আছে, আইবি আছে, কেন্দ্র সরকারেরও তো এসব জিনিসগুলো আছে। বা ধরুন নির্বাচনী যে বিষয় আশয়গুলো আছে তার মধ্যে সবাই যে একেবারে জড়িত নন এমনটা তো আমরা ভাবতে পারি না। নিশ্চয়ই যখন নির্বাচনী দপ্তরের খবরগুলো বাইরে বেরোচ্ছে বা নির্বাচনী দপ্তরের নাম করে খবরগুলো বাইরে বলা হচ্ছে তখন নিশ্চয়ই একটা সার্ভেলেন্স তার উপরে বাড়বে, এটাই স্বাভাবিক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন পেগাসাস টেগাসাস, ওগুলো আমরা বিশ্বাস করি না বা ওগুলো হয়তো সত্যিও নয়। কিন্তু আইবি দপ্তর বলে কেন্দ্র সরকারের তো একটা দপ্তর আছে এবং তারা যে নির্বাচনী দপ্তরকে সহযোগিতা করবে না তো এমনটা তো বিষয় নয়। তারাও তো সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবে গুপ্তচোর কারা তারা কিন্তু সামনে চলে এসেছে। এবার এই 4-5 জন সেটা কিনা অন্য কেউ সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই বদলিটা একেবারেই রুটিন বদলি বলে আমাদের মনে হচ্ছে না। দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস হঠাৎ নির্বাচনী দপ্তর সম্পর্কে একটু বেশি উদ্গ্রীব হয়ে গেছে, যতটা উদ্গ্রীব হওয়ার তাদের প্রয়োজন ছিল না। অবশ্য উদ্গ্রীব হবেনই না কেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এই নির্বাচনী দপ্তরের মধ্যে, ইলেকশন কমিশনের মধ্যে লোক ঢুকিয়ে রেখেছিলেন। আমরা জানি রাজীব কুমারের সময়, মানে এই রাজীব কুমার ডিজি রাজীব কুমার নন, মোটাসোটা ব্যক্তি রাজীব কুমার যিনি ইলেকশন কমিশনার ছিলেন রাজ্যের, তার আমলে কিভাবে নির্বাচন হয়েছে আমরা দেখেছি। 2024-এর নির্বাচনও আমরা দায়িত্ব নিয়ে বলছি একেবারে সম্পূর্ণ কলুষা মুক্ত ছিল এমনটা নয়, সেই নির্বাচনও কলুষিত হয়েছে, সেই নির্বাচনেও ছাপ্পা রিগিং মেকানিজম হয়েছে। আগের ভিডিওগুলোতেও আপনাদের আমি বলেছি যে এই নির্বাচনে অর্থাৎ 24-এর নির্বাচন যেটা লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদীকে নির্বাচন করার যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের মধ্যে ডিএমএসপির ভূমিকা অত্যন্ত খারাপ ছিল। আপনাদের আগেও বলেছি যে বর্তমানে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে হারানো হয়েছে, সুকান্ত মজুমদারের কথা বলছি, তাকে 8000 ভোটে হারানো হয়েছিল। পরবর্তীকালে কিভাবে কি হয়েছে সেটা আর বলছি না। এবং শুধুমাত্র তাই নয়, নিশীথ প্রামাণিককে হারানো হয়েছে, লকেট চট্টোপাধ্যায়দের হারানো হয়েছে, আগেও বলেছি। এবং সেই হারানোর মধ্যে তো অনেক মেকানিজম ছিল, সেই মেকানিজম কিন্তু আগেই ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিএমএসপিদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের মধ্যে যে ভূতগুলো ছিল, সরষেতে যে ভূত ছিল, অবশেষে সেই ভূত সামনে এসেছে
এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম তো আগেই উড়েছে, দিনেও তিনি নিশ্চিন্ত থাকতে পারবেন না। এবার হয়তো আমরা আশা করতে পারি নির্বাচন অনেকটা ফ্রি অ্যান্ড ফেয়ার হতে পারে, নির্বাচন কমিশনের ভিতরের খবরগুলো হয়তো বাইরে আসবে না, কিংবা নির্বাচন কমিশনের নাম করে যে খবরগুলো বাইরে রটানো হচ্ছিল, কেউ তো মিডিয়ায় এই ন্যারেটিভগুলো ছড়াচ্ছিল, মিডিয়ার মধ্যে ভুলভাল ন্যারেটিভ নির্বাচন কমিশন সম্পর্কে, যে নির্বাচন কমিশন একটা শ্রেণীর নাম কেটে দিতে চাইছে, নির্বাচন কমিশন মতুয়াদের নাম কেটে দিতে চাইছে, নির্বাচন কমিশন অমুক করছে, নির্বাচন কমিশন তমুক করছে, বা নির্বাচন কমিশনে অমুক ফর্ম জমা পড়ছে, অমুক নম্বরের ফর্ম জমা পড়ছে, নির্বাচন কমিশনে এত বহিরাগত লোকের ফর্ম জমা পড়েছে, তাদেরকে ভোটার করে দেওয়া হবে। এইসব যে ভুলভাল খবরগুলো বাইরে ছড়ানো হচ্ছিল, কোন গুপ্তচোরেরা এই খবরটা ছড়াচ্ছিল, এবার কিন্তু সামনে চলে এসেছে। এখানেই শেষ নয় বন্ধু, আবারও বলছি, এখানেই শেষ নয়। আরও এরকম কারা লুকিয়ে আছে কোনো কোনায়, দক্ষিণ কোণে, দক্ষিণ দুয়ারে, উত্তর দুয়ারে কারা লুকিয়ে আছেন সেগুলোও দেখতে হবে। একেবারে প্রশাসনের খোলচে নলচে নিচে অবধি বদল করা হচ্ছে। সেই নিচে অবধি বদল না হলে, এমনকি ইলেকশন কমিশনের ভিতরেও আরও রিফর্ম করতে হবে, তবে গিয়েই পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণ ঠিকঠাকভাবে হবে। আরও প্রয়োজন আছে, যারা রাজ্যে বাইরে থেকে পুলিশ আসছেন বা আসবেন, বা বাইরে থেকে যারা সিআরপিএফ সিআইএসএফ রা আসছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যারা আসছেন, তাদের মাথায় যারা থাকবেন তাদের উপরেও নজরদারির প্রয়োজন আছে। তাদের উপরে বিশ্বাস রেখেই বলছি, তাদের উপরে নজরদারির প্রয়োজন আছে, তাদের ভালোভাবে কাজে লাগানোর প্রয়োজন আছে, নিরপেক্ষভাবে তাদের কাজে লাগানোর উদ্দেশ্যে, যাতে কোনোভাবেই রাজ্য সরকারের দ্বারা তারা ম্যানেজ না হয়ে যায়। কেউ যেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উপর থেকে নিচে অবধি একজনও যাতে ম্যানেজ না হয়, সেটা কিন্তু দেখতে হবে। তবেই গিয়েই এ রাজ্যে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তন চাইছি, বা আমরা যে কাঙ্ক্ষিত সিস্টেমটা চাইছি, নিউট্রাল সিস্টেম, যার মাধ্যমে মানুষের ভোট, মানুষ যাকে ভোট দেবে সেই ভোটটাই প্রতিফলিত হবে আলটিমেটলি কাউন্টিংয়ে, তবেই গিয়েই সেটা হবে। কাউন্টিংয়েও নজরদারি করতে হবে, কিন্তু কাউন্টিং তো অনেক পরের ব্যাপার, আগে তো ভোটটা করাতে হবে। সেই ভোটটা করাতে গিয়ে যে সমস্ত গুপ্তচোরেরা সামনে আসছেন, তাদেরকে এখানেই বদলি করেই নয়, ভোটটা হয়ে যাওয়ার পর এদের বিরুদ্ধেও তদন্ত করার প্রয়োজন আছে। কোন লোভে, কোন উদ্দেশ্যে এরা যে কাজটা এতদিন করছিলেন, তার পেছনে উদ্দেশ্যটা কি? শুধুমাত্র কি রাজ্যসভার টিকিট, বা এর পরে কোনো ভোটের টিকিট, বিধায়ক হওয়া, মন্ত্রী হওয়া, নাকি এর বিরুদ্ধে কোনো গান্ধীজিরও লেনদেন আছে? সবুজ গান্ধীর নোট, অপারেশন গ্রিন লিফ আছে কিনা, সবুজ কোনো নোটের গল্প আছে কিনা, অর্থনৈতিক কোনো বিষয় আছে কিনা, এগুলো দেখা খুব প্রয়োজন আছে বন্ধু। না হলে কার্যত তৃণমূল কংগ্রেসকে এত সহজ নয় পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া। অনেক কঠিন লড়াই, ভয়ঙ্কর লড়াই হতে চলেছে, এবং সেই লড়াই রাজনৈতিক লড়াই। আপনাদেরকে বলে রাখি, এই যে ভবানীপুরে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, শুভেন্দু অধিকারী প্রার্থী, আজকে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর ক্ষোভের মুখে পড়ছে, ভয়ঙ্কর বিক্ষোভের মুখে পড়ছে। চেতলা, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, আমাদের ফিরহাদ হাকিম সাহেব, কলকাতার মেয়র, যিনি বলেন অর্ধেক লোক একটা দিন আসবে কলকাতা বা পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলে, এই খোয়াব যিনি রাখেন, এই স্বপ্ন যিনি দেখেন, যিনি মনে করেন যে ইসলাম ধর্ম বাদে অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগা, যিনি মনে করেন, যিনি বলে ফেলেছেন, একদম মঞ্চ থেকে বলেছেন, তিনি যখন প্রচারে যাচ্ছেন তখনও বিক্ষোভ হচ্ছে। চেতলার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে তাকে ঘিরে, যখন মানুষ সমস্যার কথা বলছে। অনেকে এটাকে বিক্ষোভ হিসেবে দেখছেন, আমি বলবো যে তিনি সমস্যা বলছিলেন। সাধারণ মানুষ একটা নেতাকে সামনে পেলে তাদের সমস্যার কথাই বলবে। মিডিয়ার ভাষাতে এটা বিক্ষোভ হবে, কিন্তু সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলছে। যিনি বা যারা সমস্যার কথা বলছেন তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষুর শিকার হতে হচ্ছে। কিন্তু শুধুমাত্র ববি হাকিমকে শুধু বিক্ষোভ দেখানো হচ্ছে বা তার সামনেই সমস্যার কথা বলা হচ্ছে এমনটা নয়। যখন ওখানে তৃণমূলের অন্যান্য নেতারাও যাচ্ছেন ভবানীপুরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেতলার বিভিন্ন জায়গায়, বস্তি এলাকায় যেখানে নিম্নবিত্ত মানুষ বাস করছেন, সেখানেও তৃণমূল নেতাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং এটাকে বিক্ষোভ বলুন বা সাধারণ মানুষের ক্ষোভ ঝরে পড়া বলুন, বা সাধারণ মানুষ যখন সমস্যার কথা বলতে যাচ্ছেন, তৃণমূল নেতারা কিন্তু সেখানে গিয়ে মেজাজ হারাচ্ছেন। তৃণমূলের নেতারা বলছেন টালির চালের অভাব কখনো শেষ হয় না। ভাবতে পারেন সাধারণ মানুষ, গরিব মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের নেতাদের মনোবৃত্তি কি হতে পারে। যে তৃণমূলের নেতারা দুধে ভাতে আসেন, যারা স্করপিও চড়েন, তারা খুব ভালোভাবে আছেন, তারা তাদের অট্টালিকায় থাকেন,
তারা হয়তো রোজ বিরিয়ানি খান, কিন্তু সাধারণ মানুষ যারা দিন আনেন দিন খান, তারা তো সৎ মানুষ, তারা তো কারো কাছে ধার চেয়ে কোনো চুরি জোচ্চুরি করে তারা তো যে বসবাস করছেন বা দৈনন্দিনভাবে জীবন কাটাচ্ছেন এমন নন। তারা সৎ মানুষ। যারা চুরি করে বড়লোক হচ্ছে তারা বলবে টালির চালের মানুষের অভাব শেষ হয় না। সত্যি তো সত্যি, এটা সত্যি, তাদের অভাব শেষ হয় না, কারণ রাজ্যে এমন সরকার আছে যারা মানুষকে সঠিকভাবে সুযোগ সুবিধা দিতে পারেনি। এবং তৃণমূল নেতারা কি মনে করেন তারা যে রেশনের চাল দিচ্ছেন, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন, সেটা কি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নোট ছাপার মেশিনে নোট ছাপাটা হয়? সেটা আরবিআই এর টাকা, সেটা আমাদের ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আমরা যে ট্যাক্স দিই সেটাই সরকার আমাদের কাছে ফিরিয়ে দেয়। কোনো তারা বাহাদুরি করে না, তারা কোনো উপকার করে না, তারা তাদের কাজটা করে। এর জন্যই তাদেরকে নির্বাচন করে জিতিয়ে আনা হয়। এটা তাদের পরিষেবা দেওয়া কাজ। তারা পরিষেবা দিতে গিয়ে এমন মনে করছেন যে তারা আমাদের উপরে উপকার করছেন। নয় বন্ধু, তারা আমাদের উপরে উপকার করছেন না, এটা তাদের কাজ, এবং সেই কাজটাও তারা সঠিকভাবে করছেন না। তৃণমূল কংগ্রেসের নেতারা তো না চুরি করে, না এদিক ওদিক থেকে কাটমানি খেয়ে হঠাৎ করে 2011-র পর সব তৃণমূল বড়লোক হয়ে গেল। বিষয়টা তো এরকম নয়। ভগবান আশীর্বাদ দিয়েছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে, যাও বড়লোক হয়ে যাও, এবং তথাস্তু বললেন এবং সব তৃণমূল নেতা বড়লোক হয়ে গেল। তারা কিভাবে বড়লোক হয়েছে আমরা জানি। আজকে যে নারীকে অসম্মান করছে তৃণমূল কংগ্রেস, তাদের যদি খতিয়ান আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের দিন থেকে রাত হয়ে যাবে, রাত থেকে আবার সকাল হয়ে যাবে। হাঁসখালি থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, একদম পার্ক স্ট্রিট থেকে শুরু করে নারীদের নির্যাতন করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই কামদুনি কাণ্ড যখন হয়েছিল, বা পার্ক স্ট্রিটের ঘটনা যখন হয়েছিল, সাম্প্রতিক যখন অভয়ার ঘটনাটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দুটো জিনিস জানেন। একটা, নিজের প্রতি ভিকটিম কার্ড খেলেন, এবং যারা প্রকৃত ভিকটিম, যারা যে সমস্ত নারীদের ইজ্জত লুট করা হয়েছে, যে সমস্ত নারীদের ইজ্জত লুট করার পরেও তাদেরকে রেহাই দেওয়া হয়নি, তারা পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, যারা মারা গিয়েছেন অভয়ার মতো, তাদের প্রতিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের মানুষরা কোনো সহানুভূতি দেখায়নি। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নারীদের মসিহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলে সবচেয়ে বেশি নারীরা নির্যাতিত হয়েছেন। আপনাদেরকে একটা রিপোর্ট শোনাই। এই রিপোর্ট হতাশার কথা, আমাদের সাধারণ মানুষের হতাশার কথা। এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2023-এর সরকারি যে তথ্য, সরকারি রেকর্ড আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নারীদের বিরুদ্ধে 34,738টি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এগিয়ে বাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ দেশে নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে 4র্থ স্থান অর্জন করেছে। 4th, একদম উপর থেকে পশ্চিমবঙ্গ 4র্থ হয়েছে নারী নির্যাতনের ক্ষেত্রে। ভাবতে পারেন, পশ্চিমবঙ্গে 19,698টি গার্হস্থ্য হিংসার মামলা রেকর্ডেড হয়েছে। এটা আমার কথা নয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2023-এর কথা। জাতীয় গড়ের এটা কিন্তু 3 গুণ। এবং ভারতবর্ষে যে অ্যাসিড হামলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে, তার গোটা ভারতবর্ষে যা হয়েছে তার 27.5% হয়েছে পশ্চিমবঙ্গে। 207টি ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষে, তার মধ্যে 57টি শুধুমাত্র পশ্চিমবঙ্গে। কার্যত অ্যাসিড হামলার রাজধানী হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ 2023 সালে। এবং যখন 2023 সালটা শেষ হলো, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষে দেখুন দেখা যাচ্ছে 3,68,000 মামলা এখনও বিচারাধীন রয়েছে। মহিলাদের প্রতি নির্যাতনের যে মামলা, এতগুলি 3,68,000 মামলা মহিলাদের প্রতি এটা বিচারাধীন রয়েছে। এটা দেশের সবচেয়ে বড় ব্যাকলগ, যে এখানে মহিলাদের প্রতি যে নির্যাতন হচ্ছে সেই মামলাগুলো এখানে ঠিক করে শুনানিও হচ্ছে না, ঠিক করে শুনানি হচ্ছে না, দেরিতে শুনানি হচ্ছে। এটা পুরোপুরি বিচার ব্যবস্থার দোষ নয়। যারা পাবলিক প্রসিকিউটর আছেন, মানে সরকারি আইনজীবী, তাদেরও ভূমিকা সঠিক নয়। পুলিশ প্রশাসন যে চার্জশিটগুলো করে বা পুলিশ যেভাবে বিষয় কেস সাজায়, সেটা নিয়েও প্রশ্ন আছে, এই বিষয়গুলো আছে। এবং তৃণমূলের যে অপরাধের তালিকা যদি আপনাদেরকে শোনাই, আরজিকর কাণ্ড, আপনারা সকলেই জানেন অভয়ার কথা। অভয়ার মা এবার পানিহাটি থেকে প্রার্থী হতে বাধ্য হয়েছেন। তারা বামপন্থী মানুষ ছিলেন, আমরা সকলেই জানি। কিন্তু সিপিএম কিভাবে গোটা আন্দোলনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, তছনছ করেছে নিজেদের কায়েমি স্বার্থ, রাজনৈতিক স্বার্থের জন্য, সেটা তারা বুঝেছেন। অবশেষে তারা এখন চাইছেন, দেখুন এতদিন তারা আদালতে নিজের কথা বলছিলেন, মিডিয়ার সামনে নিজের কথা বলছিলেন, মিডিয়া তাদের মুখ ব্লার করে দিত, মিডিয়া তাদের সম্পূর্ণ কথা সামনে প্রকাশ করতো না, প্রচার করতো না। তাই আজকে তারা জনতার দরবারে এসেছেন নিজেদের আবেগের সমস্ত কথা বলার জন্য। আরজি করে কি হয়েছিল সমস্ত কথা তারা জনতার দরবারে বলবেন, মাইক ধরে বলবেন। যদি তারা জিতে যান, আমি মনে করছি তাদের জেতা উচিত, এবং তারা হয়তো জিতবেনও। তিনি জিতলে বিধানসভায় সেই তাঁর কথাটা তিনি রেজিস্টার করবেন। বিধানসভায় নিজের কথা রেজিস্টার করা অনেক বড় ব্যাপার।
ইতিহাসে লেখা থাকবে, বিধানসভায় লেখা থাকবে যে কি হয়েছিল অভয়ার সঙ্গে। পুলিশ যে কেস সাজিয়েছে বা পরবর্তী ক্ষেত্রে সিবিআই পুলিশের কাছ থেকেই তো রেকর্ড সমস্ত নিয়েছিল, সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন থাকতেই পারে, তাদেরও প্রশ্ন আছে, আমাদেরও অনেক প্রশ্ন আছে, কিন্তু যেটা পুলিশের চার্জশিটে সিবিআইয়ের চার্জশিটে লেখা থাকবে না সেটা বিধানসভায় কিন্তু লেখা থাকবে। এটা অনেক বড় ঘটনা কিন্তু বন্ধু। এবং কামদুনির আজকে অবধি কোনো বিচার হয়েছে বলুন তো? হাঁসখালির কোনো বিচার হয়েছে? কসবা ল কলেজের কোনো বিচার হয়েছে? আজকে পশ্চিমবঙ্গের সালিশি সভায় আদিবাসী মহিলাদের কিভাবে নির্যাতন করা হয়, সাধারণ মহিলাদের কিভাবে নির্যাতন করা হয়, শেখ শাহজাহানরা কিভাবে পিঠে বানাতে দেয় সন্দেশখালীর মহিলাদের। এবার পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান আছে বন্ধু। তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় এরকম সালিশি সভা হয়, সবটা কিন্তু খবরে আসে না। এই অবস্থার পরিবর্তন আপনারা চান কি চান না কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে 15 বছরের তৃণমূল অপশাসনের যা অবস্থা হয়েছে, মহিলাদের, শিশুদের, সাধারণ মানুষের, মানুষ কিন্তু এর জবাব এবারের ভোটে দেবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কাজ করবে না বন্ধু। এবং যুবসাথী, যুবকদের যে ভাতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যুবকরা টাকা নিচ্ছেন বটে কিন্তু সেই টাকা আর কাজ করবে না। এবং আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতার বিরুদ্ধে বাঘের মতন দাঁড়িয়ে গেছেন। এবং বিজেপি হয়তো বলছে না সরাসরি মুখে তাদের মুখ্যমন্ত্রী কে হবে, কিন্তু ঠাড়ে ঠোড়ে তারাও বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর ফিগার, শুভেন্দু অধিকারী কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তার নমিনেশন ফাইল করেছেন আগামীকাল। আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার আসছেন। তিনি আসলে পশ্চিমবঙ্গে আরও ধামাকা হবে, অনেক ধামাকা অপেক্ষা করছে। তিনি যখনই আসেন কিছু না কিছু ইন্টারনাল অনেক ঘটনা ঘটে, সব ঘটনা আপনাদের বলতে পারবো না, কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্রে অমিত শাহ নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে যখন শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইল করবেন তখন কিন্তু অমিত শাহ তার সঙ্গে থাকবেন। মেগা র্যালি হবে অমিত শাহ শুভেন্দু অধিকারীর তার যখন ভবানীপুরে নমিনেশন হবে তখন। এবং সেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আঁতকে উঠবেন। এখনই মানুষ বলছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতার জন্য এবার সেলফি জোন করতে হয়েছে। প্রথমে মানুষ ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তোলার সুযোগ, ঠিক যেরকম শুভেন্দু অধিকারী যখন ভবানীপুরে আসেন সাধারণ মানুষ জড়িয়ে ধরছেন, মহিলারা জড়িয়ে ধরছেন, মা বোনেরা, বাচ্চা বাচ্চা ছোট ছেলেরা হাত নাড়ছে, শুভেন্দু বাবুর কাছে তারা পৌঁছে যাচ্ছে। এবং তারা ভেবেছে শুভেন্দু দার সঙ্গে বা শুভেন্দু বাবুর সঙ্গে যেভাবে সেলফি তোলা যায় সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তোলা যাবে। ওমা গিয়ে দেখছে না, এ তো পুতুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটের সামনে সেলফি। এবং এরকম নতুন নতুন অনেক কারিগরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন ভুলিয়ে রাখতে হচ্ছে। ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটের সঙ্গে সেলফি তুললেই হয়তো মানুষ ভোট দিয়ে দেবে। দেখা যাচ্ছে যে মানুষের সেখানে ভিড় নেই, সেলফি আছে। প্রথম কয়েকজন গেছিল দেখার জন্য যে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তোলা যাবে, কিন্তু এখন সে সবার দেখা যাচ্ছে না। কেউ আর ওই কাটআউটের সঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে সেলফি তোলার লোকের কিন্তু অভাব দেখা যাচ্ছে। এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখার চেষ্টা করছিলেন যে তার কাটআউটের সঙ্গে মানুষ যদি সেলফি তোলে তার মানে তার জনপ্রিয়তা কতটা আছে। ফলে বোঝাই যাচ্ছে যে তার জনপ্রিয়তা কিন্তু হ্রাস পাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্রহ, রাশি, নক্ষত্র, এগুলো তো আমরা সকলেই জানি যে এবার কিন্তু তলানির দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লেন আকাশে চক্কর কেটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল সেই সভামঞ্চে আগুন ধরে যাচ্ছে, এইগুলো ঈশ্বরীয় ইঙ্গিত। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভুলবেন না কিন্তু। আর যারা নিয়মিত দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করতে অনীহা, আপনাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হন। তাতে কি হবে, ভিডিওগুলো আপনারা অনেক আগে ভাগে দেখতে পারবেন। আর তারপরেও যারা আমাদের পাশে দাঁড়াতে চান অর্থনৈতিকভাবে, আপনাদের জন্য সুপার থ্যাঙ্কসের সুযোগ থাকছে। সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আপনারা আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে পারেন। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন।